খুলনায় জামাতের আমিরকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় শিক্ষককে তুলে নিয়ে মারধর। জামাতের এই যে আচরণ, এটা কি একটা নয়া মুজিববাদী চরিত্রের বহিঃপ্রকাশ ঘটল কিনা, এটাও কিন্তু সন্দেহ করার একটা সমূহ জায়গা রয়েছে। একটা ডিফ্যাক্টো কালচার, এইটা কিন্তু আমাদের জন্য খুবই ভয়ানক। ইতিমধ্যেই আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা, যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাস থেকে আজকের নতুন ভিডিওতে যারা যুক্ত হয়েছেন সকলকে জানাচ্ছি স্বাগতম। আমরা দেখতে পেয়েছি খুলনায় জামাতের আমিরকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় শিক্ষককে তুলে নিয়ে মারধর, এই ধরনের একটা খবর দেখতে পেয়েছি ইতোমধ্যেই, এবং এটি নিয়ে বেশ আলোচনা সমালোচনা তৈরি হয়েছে। জামাত ইসলামের সারা বাংলাদেশে সাংগঠনিক স্ট্রং একটা উইং রয়েছে, এবং এই গণ অভ্যুত্থান পরবর্তী জামায়াত ইসলাম বাংলাদেশের বিভিন্ন জায়গায় তাদের কার্যক্রম পরিচালনা করছে, এবং গণ অভ্যুত্থানের একটা অন্যতম স্টেক হোল্ডার হিসেবেও জামাতের একটা বড় ভূমিকা রয়েছে। তো সেই জামাতের আমিরকে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ার একটা অভিযোগ এসেছে, এবং সেই অভিযোগের প্রেক্ষিতে শিক্ষককে নিয়ে তুলে মারধর। আমরা আসলে যদি দেখি যে আপত্তিকর পোস্টের এগেনস্টে তাকে মারধর করার যেই অভিযোগ, এটা ফেসবুকে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ায় খুলনার কয়রা উপজেলার এক স্কুল শিক্ষককে তুলে নিয়ে মারধর এবং হেনস্থা করার অভিযোগ উঠেছে। গতকাল রবিবার বেতকাশী কাচারিবাজার জামায়াত ইসলামের কার্যালয়ে মারধর, এবং সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কার্যালয়ে তাকে আরেকবার হেনস্থা করা হয়। ওই শিক্ষকের নাম ছিল BM হুমায়ুন কবির। তিনি বেতকাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বরখাস্ত। তিনি প্রায় ফেসবুকে হাস্যরসাত্মক পোস্ট দেন। 2023 সালে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও অর্থ পাচার নিয়ে একটি পোস্ট দেওয়ায় তৎকালীন আওয়ামী লীগ নেতাদের রোষানলে পড়েছিলেন তিনি। গত ফেব্রুয়ারি মাসে চেক প্রতারণার মামলায় তিনি বর্তমানে বরখাস্ত রয়েছেন। তো এই লোকই শফিকুর রহমানের ছবি দিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন। সেই পোস্টে উনি বলেছেন যে সেখানে তিনি লেখেন, এই মালটাকে খুব ভালো মনে করেছিলাম, কিন্তু ভুলে গিয়েছিলাম তার রাজনীতি শুরু হয় বামদের হাত ধরে, উপরন্তু সে একজন ব্যবসায়ী। এটার পরে বিভিন্ন ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া তৈরি হয়, এবং আমাদের বিভিন্ন কর্মী সমর্থকদের ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে সে পোস্ট ডিলিট করে, এবং শুধু ডিলিটই করে না, এবং সে আরেকটা পোস্ট করে রিপোস্ট করে, সেই জায়গায় একটা দুঃখ প্রকাশ করে, এবং সে ভুলবশত দৃষ্টিকটু শব্দ ব্যবহার করায় সে দুঃখ প্রকাশ করে। কিন্তু এটার একটা ব্যাখ্যা সে দেয় যে কেন সে বলে এটা। আওয়ামী লীগকে বারবার ফ্যাসিস্ট বলা পছন্দ করেন না জামাতের আমির, এই ধরনের একটা স্টেটমেন্ট দিয়েছেন লন্ডনে গিয়ে। তো এইটার বিপরীতেই সে মূলত এই পোস্টটা দেয়, এবং এই পোস্টের বিপরীতে জামাতের কর্মী সমর্থকরা তার উপর বিভিন্ন ধরনের রিমান্ডের মতো আচার আচরণ করেছেন বলেও সে অভিযোগ করেছে, এবং তাকে হেনস্থা করেছে, এবং তার বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার কথা বলেছে। এটার এগেনস্টে জামাতের খুলনার সংশ্লিষ্ট উপজেলা জামাতের সেক্রেটারি বলেন যে তাকে কোনো মারপিট করা হয়নি, তাকে ক্ষমা চাইতে বলা হয়েছিল, কিন্তু তিনি ক্ষমা চাননি, বরঞ্চ তাকে উপজেলা প্রশাসন এবং নির্বাহী অফিসারের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো আমরা যদি এই ঘটনাটাকে একটু বোঝার চেষ্টা করি যে কেন এই ধরনের একটা সিচুয়েশন তৈরি হয়, বাংলাদেশের গত আওয়ামী ফ্যাসিস্ট আমলের আমরা দেখতে পেয়েছিলাম যে একটা মুজিববাদী কাল্টকে সামনে নিয়ে আওয়ামী লীগ রাজনীতি করেছে, যেই জায়গায় মুজিব সংশ্লিষ্ট এবং মুজিব পরিবারের কোনো ধরনের কোনো কর্মকাণ্ডের কোনো কাজের কোনো ধরনের কথা বলা যেত না, এবং তারা তাদেরকে দেবতা তুল্য মনে করে তারা ভুলের ঊর্ধ্বে এই ধরনের একটা কাল্ট কিন্তু তারা বানিয়ে রেখেছিল। ফলে কোনো ধরনের আলাপ আলোচনা করা যেত না, ইভেন সরকারের কোনো সমালোচনা করে সরকারের কোনো কাজের সমালোচনারও তারা ওইভাবে নিত না। সেটা সাংবাদিক থেকে শুরু করে সাধারণ নাগরিক পর্যায় পর্যন্ত বিভিন্নভাবে হেনস্থা করার কার্যক্রম হতো, এবং ছাত্রলীগ যুবলীগকে বাড়িতে পাঠিয়ে তারা জনগণকে হেনস্থা করত। তো তারই কি আমরা একটা নতুন ভাষণ দেখতে পাচ্ছি কিনা, এটার একটা বড় সমালোচনার জায়গা তৈরি হয়েছে। বিশেষ করে জামায়াত ইসলাম নিজেদেরকে একটা অসহিষ্ণুতার জায়গায় কি নিয়ে যাচ্ছেন কিনা, এই ধরনের একটা কাল্টবাদী চরিত্র নতুনভাবে সমাজে হাজির করে। বিশেষ করে জামাতের আমিরের যেই কথাটির উপর এই শিক্ষক সমালোচনা করেছেন, এটা কিন্তু একটা পলিটিক্যাল সমালোচনা, এটা তার ব্যক্তিকেন্দ্রিক কোনো চিন্তার বহিঃপ্রকাশকে সে কিন্তু কাউন্টার দেয় নাই, সে কাউন্টার দিয়েছে তার রাজনৈতিক মতকে। জামাতের আমিরের যে রাজনৈতিক স্টেটমেন্ট ছিল, সেই পলিটিক্যাল স্টেটমেন্টকে সে সমালোচনা করেছে, সেটা যেই জায়গায় করুক না কেন। হ্যাঁ, একটা রাজনৈতিক দলের সমালোচনা নেওয়ার যদি সক্ষমতা না থাকে,
তাহলে বাংলাদেশের আগামীর বাংলাদেশ, যেটা কিনা বর্তমান এই ইউথ জেনারেশন পরিবর্তন করে দেখিয়েছে, কিভাবে আস্থা রাখতে পারে এই ধরনের একটা পলিটিক্যাল পার্টির উপর, এটা নিয়ে কিন্তু একটা সমূহ প্রশ্ন তৈরি হয়। এবং একটা ডিফ্যাক্টো কালচার, এইটা কিন্তু আমাদের জন্য খুবই ভয়ানক। ডিফ্যাক্টো কালচারটা কীরকম? যেটা প্রাতিষ্ঠানিকভাবে কোথাও লেখা নাই, কিন্তু মাঠ পর্যায়ের এটা একটা প্র্যাকটিস রয়েছে, এটাকে ডিফ্যাক্টো বলে। তো জামাতের উচ্চ লেভেলের যারা রয়েছেন নেতৃবৃন্দ, তাদের কথাবার্তার সাথে কিন্তু মাঠ লেভেলের কর্মী পর্যায়ের যদি কোনো ধরনের আচরণগত সম্পৃক্ততা না থাকে, সমন্বয় না থাকে, তাহলে এটা কিন্তু ডিফ্যাক্টো। তাহলে এই ডিফ্যাক্টো আচরণের মাধ্যমে কিন্তু সমাজে একটা অসহিষ্ণুতা, সমাজে একটা মব কালচার তৈরি হয়। সো এই মব কালচারটা আমাদের রাজনীতির জন্য এবং একটা জবাবদিহিতাপূর্ণ সমাজ তৈরি করার জন্য এটা কিন্তু একটা বড় ধরনের বাধা। তো আমি মনে করি খুলনাতে যেই ঘটনাটা হয়েছে, এইটা যদি অতি উৎসাহী হিসেবে জামাতের কর্মী সমর্থকরা যারা দায়িত্বশীল রয়েছে, তারা যদি অতি উৎসাহী হয়ে করে থাকে, তাহলে অবশ্যই জামাতের সিনিয়র নেতৃবৃন্দ এটাকে দেখবেন। যদি কোনোভাবে সমালোচনাই না করা যায়, তাহলে রাজনীতি কেন? রাজনীতি মানেই তো আলোচনা সমালোচনা, রাজনীতি মানেই তো একটা স্ক্রুটিনি করা, রাজনীতি মানেই তো আমার মতকে ভিন্ন মত দিয়ে, কাউন্টার মত দিয়ে একটা ভালো জবাবদিহিতাপূর্ণ সমাজ কাঠামো প্রতিষ্ঠা করা। তো সেই জায়গায় যদি আমি আমার মতই না দিতে পারলাম এবং আমার যে কোনো মতকে যদি জাস্টিফাই করে আমার উপর একটা মব কালচার চাপিয়ে দেয়, তাহলে দেশের নাগরিক হিসাবে, এক রিপাবলিকের একটা অংশ হিসাবে, তাহলে তো আমি কোনোভাবেই এই জায়গায় বিলং করতে পারবো না। সো জামাতের এই যে আচরণ, এটা কি একটা নয়া মুজিববাদী চরিত্রের বহিঃপ্রকাশ ঘটল কি না, এটাও কিন্তু সন্দেহ করার একটা সমূহ জায়গা রয়েছে। সো আমি মনে করি জামাতের একটা সাংগঠনিক শৃঙ্খলা রয়েছে, জামাতের একটা কাঠামো রয়েছে, যেই কাঠামোটা চেইন অফ কমান্ড থাকে, সেই চেইন অফ কমান্ডের ভিত্তিতে এই খুলনায় যে ঘটনা ঘটেছে, এটা কিন্তু কোনো ভালো ঘটনা ঘটে নাই। এবং নিজেরাই জাস্টিফিকেশন করে, নিজেরাই একটা বিচারিক আদালত কায়েম করে তাকে মাফ চাওয়ানোর যে একটা রীতি, এই রীতিটা কিন্তু গত আওয়ামী ফ্যাসিস্ট আমলে ছিল। তো এই ধরনের কোনো কালচার বাংলাদেশে দ্বিতীয়বার ফিরে আসুক, এইটা এই নয়া বাস্তবতায় আমরা চাই না। আমরা চাই সকলের সহাবস্থান, আমরা চাই একটা সহিষ্ণুতা, আমরা কোনো অসহিষ্ণু সমাজ বর্তমান পরিবর্তিত পরিস্থিতি আমরা দেখতে চাই না। এবং একটা কাল্টবাদী রাজনীতির যে একটা প্র্যাকটিস করেছিল তারা, সেই কাল্টবাদী রাজনীতি কোনোভাবে ফিরে আসুক, এটা আমরা চাই না। যে জায়গায় কেউ আসলে ভুলের ঊর্ধ্বে না, কেউ ফেরেস্তা না। আমরা এই ধরনের কোনো আচরণ না করি যেই আচরণের কারণে আমার নেতা ফেরেস্তা হয়ে যায়। এই ধরনের কাজ কিন্তু স্বৈরাচার ফ্যাসিস্ট আমলে করা হতো, যে তার লিডারকে একটা ফেরেস্তা হিসেবে আবির্ভূত করা, একটা দেবতা হিসেবে আবির্ভূত করা, যে জায়গায় তার কোনো ভুল নাই। এবং শুধুমাত্র এই কারণেই কিন্তু স্বৈরাচার প্রতিষ্ঠিত হয়েছে, শুধুমাত্র এই কারণেই কিন্তু ফ্যাসিবাদ কায়েম হয়েছে। অতএব আমরা কোন নয়া ফ্যাসিবাদের কাল্ট ভিত্তিক রাজনীতি আমরা দেখতে চাই না, বাংলাদেশের জনগণ দেখতে চায় না। সো এইটাকে জামাতের দেখার একটা বড় জায়গা আছে। তারা যদি কোনো ডিফ্যাক্টো ক্যারেক্টার প্লে করে, এটা বাংলাদেশের জনগণের কাছে একটা প্রশ্নবিদ্ধ চরিত্র হিসেবে কিন্তু প্রতিষ্ঠিত হবে। সো এই ডিফ্যাক্টো কালচার থেকে আমাদেরকে এই মুহূর্তে বের হয়ে আসাটা খুব বেশি জরুরি। সো আজকে যারা আমার এই পর্যন্ত যুক্ত ছিলেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী ভিডিওতে যুক্ত থাকার অনুরোধ করে শেষ করছি।